তো গত এপিসোডে আমরা দেখেছিলাম ট্যাং সেক্ট ভার্সেস আয়রন সোয়ার্ড সেক্ট এর মধ্যে যে কম্পিটিশন হয়েছিল তাতে ট্যাং সেক্ট জিতে গিয়েছিল। এরপরে আমরা জিশুই অ্যালায়েন্স সম্পর্কে জানতে পারি, যার সাথে নিশ্চয়ই ইবেল সোলহলের কোনো না কোনো সম্পর্ক রয়েছে। আর এই জিশুই অ্যালায়েন্স সম্পর্কে আরো জানার জন্য ইউহাও একটা সোল গাইডেন কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং সেখানে তারা 10 মিনিটের মধ্যে তাদের টাস্ক কমপ্লিট করতে পেরেছিল। এরপরে সেখানে থাকা জাজ ইউহাও এবং কেটাওকে পরের কম্পিটিশনের টোকেন দিয়ে দেয়। এরপরে নেক্সট এপিসোড ক্রাউন প্রিন্স কে দেখে শুরু হয়, যেখানে ক্রাউন প্রিন্স এর মাথা খুবই গরম ছিল। সে বলে, সোল গাইডেন কম্পিটিশনে ইউহাওকে মারার জন্য আমরা যেই লোক পাঠিয়েছিলাম তাদের সকলকেই জিশুই অ্যালায়েন্সের লোকেরা অ্যারেস্ট করে নিয়েছে। যদি তাদের মধ্যে কোনো কেউ মুখ খুলে দেয় তাহলে আমাদের অবস্থা কি হবে? তখন একজন সোলজার বলে যে আপনি এই সম্পর্কে চিন্তা করবেন না, কারণ এই সম্পর্কে আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। এরপরে আমরা অ্যারেস্ট কৃত লোকদেরকে দেখতে পাই যারা জানতো যে তারা যদি ধরা পড়ে তাহলে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এরপরে তারা তাদের মুখের মধ্যে থাকা বিষাক্ত ক্যাপসুল চিবিয়ে খেয়ে নেয় এবং সেখানেই তাদের মৃত্যু হয়ে যায়। আর তাদের এই কাণ্ড দেখে জিশুই অ্যালায়েন্সের লোকেরা বলে তাদের প্ল্যান খুব করা ছিল। আটককৃত সোলজারদের মৃত্যুর খবরে ক্রাউন প্রিন্স একটু স্বস্তি পায়। পরে ক্রাউন প্রিন্স বলে যে তাদের ফ্যামিলি যাতে কোনো কষ্ট না পায়, তাদের ফ্যামিলির দায়িত্ব এখন থেকে আমাদের। এরপরে সেখানে থাকা সোলজার সেখান থেকে চলে যায় এবং মিস অরেঞ্জ ক্রাউন প্রিন্সের সামনে আসে এবং বলে একটা ভুল পদক্ষেপ আমাদের রেপুটেশন অনেকটাই নামিয়ে এনে দিতে পারে। তখন ক্রাউন প্রিন্স বলে, হ্যাঁ তুমি এটা ঠিকই বলেছো, কিন্তু তখন এটা আমি বুঝতে পারিনি যে এত ছোট একটা সেক্ট তান সেক্ট সেখানেও এত ট্যালেন্টেড পারসন থাকতে পারে। তাই আমাদেরকে পরের পদক্ষেপগুলো খুব ভেবেচিন্তে দিতে হবে। আর মিস অরেঞ্জ এই কথাগুলো খুব ভালোভাবে শুনতে থাকে। পরের সিনে আমরা তাং সেক্টের মেম্বারদেরকে দেখতে পাই, যেখানে কেটাও বলে নিশ্চয়ই সানমুন এম্পায়ারই আমাদেরকে মারার জন্য সেই লোকগুলোকে পাঠিয়েছিল। এরপরে মিস টাং উটং বলে যে নিশ্চয়ই সান অ্যান্ড মুন এম্পায়ার আমাদেরকে মেরে তাদের রাস্তা পরিষ্কার করার কথা ভাবছে, কিন্তু এতে কোনো লাভ নেই কারণ তাদের সোলজার ধরা পড়ে গেছে। তাই সত্যিটা সকলের সামনে খুবই জলদি চলে আসবে। তখন কেটাও বলে যে হ্যাঁ এটা সত্যি যে জিশুই অ্যালায়েন্স তাদের কাজে কখনো কাউকে বাম হাত ঢোকাতে দেয় না। তারপরেও তারা কিছু বের করতে পারবে না, কারণ এটা আমার পুরো বিশ্বাস যে যারা ধরা পড়ে গেছে তারা নিশ্চয়ই এতক্ষণে নিজেদেরকে মেরে দিয়েছে। তখন মিস টাং উটং বলে, ইউহাও তুমি কি আবারও সেই সোল গাইডেন ওয়েপেন কম্পিটিশনের দ্বিতীয় রাউন্ডে যাবে? বলে আমার মনে হয় না সান অ্যান্ড মুন এম্পায়ার আবারও আমাকে মারার জন্য কিছু লোক পাঠাবে, কারণ তারা প্রথমেই কিছু লোকদের হারিয়ে ফেলেছে। তাই আমি আবারও সেই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য যাব। আর এটাই জিশুই অ্যালায়েন্স সম্পর্কে ইনভেস্টিগেশন করার জন্য মোক্ষম সময়। এই কথা শুনে মিস টাং উটং ইউহাও এর জন্য চিন্তা করতে থাকে। তখন ইউহাও মিস টাং উটং এর দিকে তাকিয়ে বলে যে তুমি চিন্তা করো না, পরের বার আমি নিজেকে কোনো বিপদে ফেলবো না। তখন জিয়াও জিয়াও টাং উটংকে বলে যে তুমি এত কিছু চিন্তা করো না, যা কিছু হবে ঠিকঠাকই হবে। তুমি কালকের কম্পিটিশনের জন্য প্রস্তুতি নাও, কেননা কালকেও আমাদেরকে জিততেই হবে। এবারে সিন চেঞ্জ হয় এবং পরের সিনে আমরা সোল ফাইটিং কম্পিটিশনের তৃতীয় দিনকে দেখতে পাই, যেখানে সকাল সকাল একটা ফাইট শেক একাডেমি জিতে নেয়। এরপরে সানমুন একাডেমি এবং ট্যাং সেক্ট পরপর দুইটা ম্যাচ জিতে নেয়। এখানে ট্যাং সেক্টের ইউহাও তার ভয়ঙ্কর শক্তির মাধ্যমে 1 ভার্সেস 1 ফাইটটা জিতে নেয়। তখন সেখানে থাকা অডিয়েন্স বলে ইউহাও তো অসাধারণ, কারণ সে পুরোই মিস্টেরিয়াস পাওয়ারের সমন্বয়ে ভরপুর। আমরা দেখতে পাই এখানে একের পর এক ম্যাচ হয়েই যাচ্ছিল এবং একের পর এক টিম জিতেই যাচ্ছিল। এখানে আমরা জানতে পারি এই সোল ফাইটিং কম্পিটিশন 3টি রাউন্ডে বিভক্ত, যেখানে প্রথম রাউন্ডের নাম হলো প্রি এলিমিনেট রাউন্ড, দ্বিতীয় রাউন্ডের নাম হলো রবিন রাউন্ড এবং তৃতীয় রাউন্ডের নাম হলো এলিমিনেশন রাউন্ড। প্রথম দিকে কম্পিটিটর বেশি থাকায় 3 দিন ধরে এই প্রি এলিমিনেট রাউন্ড চলতে থাকে। এখানে আমরা দেখতে পাই যে প্রি এলিমিনেট রাউন্ড হতে 32 গ্রুপস রবিন রাউন্ডে পৌঁছায়, যেটা দেখে জিয়াও জিয়াও বলে যাক অবশেষে প্রি এলিমিনেট রাউন্ড তো শেষ হলো। এই বোরিং ম্যাচ খেলতে খেলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আর এটা বলে জিয়াও জিয়াও কিছু ফল খাচ্ছিল। ঠিক তখনই টাং উটং সেখানে চলে আসে এবং বলে আমি ভেবেছিলাম আমাদের জিয়াও জিয়াও এর কাছে অনেক এনার্জি রয়েছে, কিন্তু সে যে এত জলদি ক্লান্ত হয়ে পড়েছে এটা আমি ভাবতেও পারিনি। এইসব কথা বলে টাং উটং জিয়াও জিয়াও এর সাথে মজা করতে থাকে। এরপরে আমরা রেফরিকে দেখতে পাই যে বলে যে প্রি এলিমেন্ট রাউন্ড শেষ হওয়ার সাথে সাথে অফিসিয়ালি আমরা রবিন রাউন্ড শুরু হওয়ার ঘোষণা দিচ্ছি, যেখানে রবিন রাউন্ডে পৌঁছেছে মাত্র 32 টিমস। আর এই 32 টিমস কে ডিফারেন্ট 4টি ভাগে ভাগ করা হবে। আমরা দেখতে পাই প্রথম গ্রুপে তাং সেক্ট, শেক একাডেমি এবং সানমুন এম্পায়ার কে দেওয়া হয়। এই কারণে তাং সেক্টের মেম্বাররা একটু হতাশ হয়ে যায়, কারণ তারা জানতো যে সানমুন একাডেমি এটা ইচ্ছে করে করছে, কারণ তারা চায় না যে আমরা সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছাই। তারা চায় প্রথমেই আমরা শক্তিশালী টিমের সাথে ফাইট করি এবং হেরে এখান থেকে চলে যাই। আর এটা দেখে ক্রাউন প্রিন্স তো খুবই খুশি হয় এবং আমরা অপরদিকে দেখতে পাই স্টার লো এম্পায়ার বিষয়টি নিয়ে এক্সাইটেড হয়ে বলে যে সানমুন রয়্যাল একাডেমি এবং টাং সেক্ট প্রথম রাউন্ডের সেরা টিম। আর এই
এই সেরা দুই টিম যদি একে অপরের মুখোমুখি হয় তাহলে সেই ম্যাচটি দেখতে খুবই অসাধারণ হবে। সাথে তারা এটাও বলে যে তাংশেক্টের সাথে এটা কেমন জানি হয়ে গেল না, কারণ তাদের ওয়ারিয়ারের সংখ্যা খুবই কম। অপরদিকে সানমুন রয়্যাল একাডেমি, এই একাডেমিটি একটি বড় একাডেমি, তাদের কাছে তো ওয়ারিয়ারের কোনো শেষ নেই। আর এই কারণেই তাংশেক্টের কোনো মেম্বারের যদি কোনো বড় ধরনের ইনজুরি হয়ে যায় তাহলে তাংশেক্টের অবস্থা কি হবে। অপরদিকে আমরা কিটাওকে দেখতে পাই, সে বলে এই 4 গ্রুপ হতে মোট দুইটা টিমই পরের রাউন্ডে যেতে পারবে, অর্থাৎ আমাদের 3 গ্রুপ হতে এক না এক গ্রুপকে তো হারতেই হবে। আর এর জবাবে মিস জিয়াংনিয়ান বলে, সবচেয়ে বাজে ব্যাপার তো এইটা যে সানমুন এম্পায়ার এই কম্পিটিশন পরিচালনা করছে, কারণ তারা সবসময় চাইবে যে তাদের একাডেমি ফার্স্ট হোক, তাই তারা কোনো না কোনো চালাকি তো অবশ্যই করবে। জিয়াও এই কথা শুনে মাথা গরম করে বলে যে এই শয়তান লোকগুলো কি টাংশেক্ট এবং শেক একাডেমির মধ্যে ফাইট করিয়ে দিবে, যার মানে হলো হয়তো আমরা আমাদের বন্ধুদের সাথে হেরে যাব, নয়তো আমরা আমাদের বন্ধুদেরকে হারিয়ে পরের রাউন্ডে চলে যাব। এরপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পরের দিনের কম্পিটিশনকে দেখতে পাই, যেখানে রবিন রাউন্ডের প্রথম ম্যাচ শুরু হবে। এখানে রবিন রাউন্ডের এক্সাইটমেন্টে সকলেই চিল্লাফাল্লা করতে থাকে। তখনই রেফারি পরের দুইটা টিমকে ডেকে নেয়, আর এই দুইটা টিম সকলেরই প্রিয় হয়ে উঠেছিল, যাদের মধ্যে প্রথমটা হলো তাংশেক্ট এবং অপরটা হলো সানমুন রয়্যাল একাডেমি। এই ঘোষণায় মাঠে চিল্লাফাল্লার তো কোনো শেষ থাকে না। অপরদিকে আমরা দেখতে পাই সানমুন রয়্যাল একাডেমি এবং তাংশেক্টের মেম্বাররা আস্তে আস্তে করে অ্যারিনার দিকে চলে আসে। পরে হংচ্যাং বলে যে আমি ভাবতেও পারিনি তোমাদের সাথে আমাদের ফাইট হবে, কারণ আমি ভেবেছিলাম আমাদের সাথে ফাইট হওয়ার আগেই তোমরা কোনো না কোনো টিমের সাথে হেরে যাবে, কারণ দেখো না তোমাদের সাথে কে রয়েছে, হুও ইউ হাও, যে কিনা চলাফেরা করতে পারে না, এমনকি সে নিজের পায়ে দাঁড়াতেও পারে না। তখন জু শ্যানশি সামনের দিকে এসে বলে যে হ্যাঁ, আমিও তোমাদের সম্পর্কে কিছু একটা শুনেছি। গত বছর তোমাদেরকে সোল ফাইটিং কম্পিটিশনে হারিয়ে দেওয়ার পরে কিছু লোক তো তাদের ক্যারিয়ার থেকে ছিটকে যায় এবং তারা গরুর ঘাস কাটতে শুরু করে, যেটা শুনে হংচ্যানের মাথা গরম হয়ে যায় এবং সে কিছুই করতে পারে না। পরে আমরা দেখতে পাই রেফারি ম্যাচটি শুরু করে দেয়, যেখানে 1 ভার্সেস 1 ফাইট করার জন্য তাংশেক্টের পক্ষ থেকে মিস টাং উটং এবং সানমুন রয়্যাল একাডেমির পক্ষ থেকে অন্য একজন ওয়ারিয়ার চলে আসে। মিস টাং উটংকে দেখে ওয়ারিয়ারটি তার সোল গাইডিয়ান ওয়েপেনের মাধ্যমে টাং উটং এর উপরে হামলা করে দেয় এবং সে বলে তোমাদের সাথে তো আমাদের পুরানো হিসাব বাকি আছে, যেটা আজকে আমি মিটিয়ে দিব। মিস টাং উটং তো ওয়ারিয়ারটির অ্যাটাক দেখে নিজের বাটারফ্লাই উইংস অ্যাক্টিভেট করে এবং সেখান থেকে উড়ে অন্যদিকে চলে যায়। সাথে সাথে টাং উটং বলে যে সেটা তো সময়ই বলে দিবে যে কারা কাদের হিসাব মেটাবে। তখন এই কথা শুনে ওয়ারিয়ারটি টাং উটং এর পিছু করতে শুরু করে। সাথে সাথে ওই ওয়ারিয়ারটি তার সোল গাইডিয়ান ওয়েপেনের মাধ্যমে টাং উটং এর উপরে হামলা করতেছিল এবং সে বলতেছিল যে বলো আমার হামলা তোমার কাছে কেমন লাগতেছে। ওয়াংডং ওয়ারিয়ারটির কোনো কথার উত্তর না দিয়ে অ্যাটাক করার জন্য ওয়ারিয়ারটির পিছে চলে যায়। ওয়াংডং ওয়ারিয়ারটির উপরে অ্যাটাক করার পূর্বেই ওয়ারিয়ারটি তার প্রোটেক্টিভ শিল্ড অন করে দেয়। তখন ওয়াংডং উড়ে উপরের দিকে চলে যায় এবং সে ইউহাও এর কথা ভাবতে থাকে যে ইউহাও বলেছিল সানমুন এম্পায়ার এইবার কম্পিটিশনের রুলস কিছুটা বদলে দিয়েছে, তাই আমরা তাদের রুলস তাদের উপরেই হাবি করব। তারা রুলস বানায় যে অ্যারিনায় নামার পূর্বেই 7 জন টিম মেম্বারের লিস্ট তাদের কাছে সাবমিট করতে হবে, আর এর মধ্যে কোনো একজন টিম মেম্বার যদি ইনজিউরড হয়ে যায় তাহলে বাইরে থেকে কোনো টিম মেম্বার ঢোকানো হবে না। তাই আমাদের তাদের টিম মেম্বারদেরকে এমন ভাবে ইনজিউরড করতে হবে যে তারা পরের রাউন্ড যাতে আর না খেলতে পারে। আর এই কথা ভেবে মিস টাং উটং একটা এনার্জি অ্যাটাক তৈরি করে এবং সেই অ্যাটাকটি ওয়ারিয়ারটির উপর করে দেয়। মিস টাং উটং এর অ্যাটাকের কারণে ওয়ারিয়ারটি সোল গাইডিয়ান ওয়েপেন ব্লাস্ট করে এবং ওয়ারিয়ারটি খুব বাজেভাবে ইনজিউরড হয়ে যায়। এখানে প্রথম ম্যাচ মিস টাং উটং জিতে যাওয়ার কারণে সান অ্যান্ড মুন রয়্যাল একাডেমির মেম্বাররা তো খুব রেগে যায়। এখানে সানমুন এম্পায়ারের পক্ষ থেকে ফাইট করার জন্য অপর একটা মেম্বার চলে আসে, যেখানে তাকে আগে থেকেই শিখিয়ে দেওয়া হয়েছে যে তাংশেক্টের মেম্বারদেরকে তুমি শুধু ইনজিউরডই করবে না, তাদেরকে তুমি পুরোপুরি অকেজো বানিয়ে তুলবে। ওয়ারিয়রটি অ্যারিনায় চলে আসে। সে টাং উটংকে বলে যে আমার নাম হলো জিঙ্গাও, লোকেরা আমাকে কিং অফ হেভি ওয়েপেন নামেও চেনে। এটা বলেই জিঙ্গাও তার মাল্টিপল ওয়েপেন অ্যাক্টিভেট করতে থাকে। জিঙ্গাও টাং উটংকে বলে এখনো সময় আছে, তুমি হার মেনে নাও, আমি তোমার এই সুন্দর চেহারাটাকে নষ্ট করতে চাই না। মিস টাং উটং ও কোথায় হার মানার পাত্র, তখন রেফারি এই ম্যাচটি শুরু করে দেয়। সাথে সাথে জিঙ্গাও টাং উটং এর উপরে এনার্জি অ্যাটাক করতে শুরু করে। টাং উটং তার কাছে আসার চেষ্টা করলে জিঙ্গাও এর লাইটিং অ্যাটাক টাং উটংকে বাধা দেয়, কারণ জিঙ্গাও এর কাছে এমন কিছু সোল গাইডিয়ান ওয়েপেন ছিল যার মাধ্যমে সে থান্ডার অ্যাটাক প্রস্তুত করতে পারত।
সাথে সাথে জিঙ্গাওয়ের কাছে এমন কিছু ওয়েপেন ছিল যেগুলো কিনা টার্গেটকে ফলো করত। সেই ওয়েপেন থেকে বের হওয়া কিছু মিসাইল যা টাং উটাংকে ফলো করতেছিল, কিন্তু সে তার উইং স্ল্যাশ টেকনিক দিয়ে মিসাইল গুলোকে ডিস্ট্রয় করে দেয়। সাথে সাথে ওয়াংডং এর স্ল্যাশ গুলো জিঙ্গাওয়ের দিকেও যাচ্ছিল, কিন্তু জিঙ্গাও তার শিল্ড অন করে এবং সে ওয়াংডং এর অ্যাটাক থেকে বেঁচে যায়। যা দেখে ওয়াংডং এই শিল্ডের উপরে একটা এনার্জি কিক করে, কিন্তু এই শিল্ডের তো কিছুই হয় না। জিঙ্গাও টাং উটাংকে দূরে সরানোর জন্য আবারও এনার্জি অ্যাটাক করতে থাকে। টাং উটাং এবার আর জিঙ্গাও এর অ্যাটাক গুলো ডজ করে না, সে তার 1000 লাইটনিং স্ট্রাইক টেকনিকের মাধ্যমে জিঙ্গাও এর অ্যাটাক গুলো প্রতিরোধ করতে থাকে, যেই কারণে এরিনা একটা বড় ব্লাস্ট হয়ে যায়। আর এর সাথে সাথে আমরা টাং উটাংকে দেখতে পাই জিঙ্গাও এর দিকে যাচ্ছিল, যেটা দেখে জিঙ্গাও তার 6 লেভেলের শক ওয়েভ এক্সক্লুশন সোল গার্ডিয়ান ক্যানন প্রস্তুত করে নেয়। এই ওয়েপেনটি মারাত্মক হওয়ার কারণে কেটাও ইউহাওকে বলে সে শর্ট রেঞ্জে শক ওয়েভ এক্সক্লুশন ক্যানন কিভাবে ব্যবহার করতে পারে, এতে তো সে নিজেও ইনজার্ড হবে। এই কথার জবাবে ইউহাও বলে যে সে জানে তার ইনভিজিবল শিল্ড তাকে রক্ষা করে নিবে, তাই সে এই অ্যাটাকটি করছে। এই অ্যাটাকটি দেখে টাং উটাংও একটু চিন্তায় পড়ে যায়, কিন্তু শেষ সময়ে সে তার মিস্টিরিয়াস শ্যাডো ডান্স টেকনিক অ্যাক্টিভেট করে দেয়, যেই কারণে সে লাইটের গতিতে এদিক ওদিক যেতে থাকে এবং এই অ্যাটাকটি ডজ করতে সক্ষম হয়। টাং উটং তার এই টেকনিক ব্যবহার করে জিঙ্গাও এর ওয়েপেন গুলো ধ্বংস করে দেয়। টাং উটং জিঙ্গাও এর উপর ফাইনাল অ্যাটাক করার আগেই সেখানে রেফরি এসে যায় এবং সে টাং উটংকে বিজয়ী ঘোষণা করে দেয়। রেফরি সানমুন এম্পায়ারের সাথে জড়িয়ে থাকায় সে চায় না যে জিঙ্গাও ইনজার্ড হোক, তাই সে ট্যাংসেক্টকে এই রাউন্ডের উইনার ঘোষণা করে। আর এই কারণেই মিস টাং উটং তার পাওয়ার ডিঅ্যাক্টিভেট করে এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। জিঙ্গাও হার না মানায় সে বলে যে আমি এভাবে হেরে যেতে পারি না। তখন সে রেফরিকে বলে তুমি আমার সামনে থেকে সরে যাও। রেফরি তাদের দলে থাকায় জিঙ্গাও এর সামনে থেকে সরে যায়। তখন জিঙ্গাও টাং উটং এর উপরে একটা এনার্জি অ্যাটাক করে, কিন্তু তখন ইউহাও তার সোল শক টেকনিক ব্যবহার করে এবং জিঙ্গাওকে ইনজার্ড করে দেয়, কিন্তু মিস টাং উটং এর জন্য এটা একটু দেরি হয়ে গিয়েছিল। আমরা দেখতে পাই জিঙ্গাও এর এনার্জি অ্যাটাক টাং উটংকে হিট করে এবং টাং উটংকে ইনজার্ড করে দেয়। আমরা দেখতে পাই সকলেই বলা বলি করছিল যে জিঙ্গাও ফাউল করেছে, তাকে ম্যাচ থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হোক। তখন রেফরি তো ইউহাওকে দোষারোপ করে যে ইউহাও একজন বাইরার প্লেয়ার হওয়া সত্ত্বেও সে জিঙ্গাও এর উপরে অ্যাটাক করে এবং তাকে ইনজার্ড করে দেয়। আমরা দেখতে পাই রেফরি ইউহাওকেই ডিসকোয়ালিফাই করে দেয়। তখন জিয়াও জিয়াও বলে তুমি কি অন্ধ নাকি যে ইউহাওকে ডিসকোয়ালিফাই করে দিচ্ছ? তখন রেফরি জিয়াও জিয়াওকেও ডিসকোয়ালিফাই করে দেয়। তখন এখানে থাকা সকল অডিয়েন্স বলে যে এটা তো ভুল, এটা ঠিক না, রেফরি কি পাগল হয়ে গিয়েছে? তখন আমরা দেখতে পাই সেখানে অপর একজন লোক চলে আসে এবং রেফরিকে থাপ্পড় মেরে মাটিতে ফেলে দেয়। তখন এখানে থাকা সকলেই চুপ হয়ে যায় এবং লোকটি তার পরিচয় দিতে শুরু করে। সে বলে আমি এই কম্পিটিশনের চিফ রেফরি এবং আমি থাকতে কখনোই এই কম্পিটিশনের রুলস ব্রেক হতে দেব না। সে আরো বলে যে এখন থেকে এই কম্পিটিশন আমি হোস্ট করব। তখন কিটাও বলে যে আমি ভাবতেও পারিনি যে দৌলো মাস্টার জ্যাং জ্যাং আমাদের কম্পিটিশনের মেইন হোস্ট। তখন জ্যাং জ্যাং পুরনো রেফরিকে বলে তোমাকে সারা জীবনের জন্য রেফরির পদ থেকে বিতাড়িত করা হলো। ইউহাও জ্যাং জ্যাংকে বলে যে ওয়াংডং তো বর্তমানে ইনজার্ড, তাই আমি ওয়াংডং এর বদলে কেটাওকে ফাইট করাতে চাই। এরপরে ইউহাও ওয়াংডং এর কাছে যায় এবং ওয়াংডং কে বলে ওয়াংডং তুমি কি ঠিক আছো? তখন ওয়াংডং ইউহাওকে বলে যে ইউহাও তুমি যদি ঠিক সময়ে পদক্ষেপ না নিতে তাহলে হয়তোবা আমি এখন বড় ধরনের ইনজুরিতে পড়ে যেতাম। ইউহাও এর সানমুন একাডেমির প্রতি খুবই রাগ হচ্ছিল, তাই সে কেটাওকে বলে যে কেটাও এবার তোমার বদলা নেওয়ার সময় এসে গেছে। এরপরে আমরা দেখতে পাই ট্যাংসেক্টের পক্ষ থেকে কেটাও এবং সানমুন রয়্যাল একাডেমির পক্ষ থেকে অন্য একজন ওয়ারিয়র চলে আসে। তাদেরকে দেখে জ্যাং জ্যাং এই ম্যাচটি শুরু করে দেয়। আমরা দেখতে পাই এই ম্যাচটি শুরু হতে না হতেই তারা দুজন দুজনার উপরে নিজেদের সোল গাইডেন ওয়েপেনের মাধ্যমে অ্যাটাক করতে শুরু করে দেয়। আর তাদের এই অ্যাটাকের কারণে অ্যারিনার মধ্যে অনেক বড় বড় ব্লাস্ট হতে শুরু করে। আমরা দেখতে পাই সানমুন রয়্যাল একাডেমির মেম্বারটি হঠাৎ করে তার মাল্টিপল সোল গাইডেন ওয়েপেন অ্যাক্টিভেট করে নেয়, যা দেখে কেটাও চুপচাপ বসে থাকে না। সে তার লেভেল 7 এর কাস্টম মেড পিয়ার্সিং সোল গাইডেন ক্যানন বের করে নেয়। তার এই ওয়েপেন দেখে সানমুন একাডেমির মেম্বারটি বলে যে তুমি কি লেভেল 7 এর পিয়ার্সিং ওয়েপেন ব্যবহার করতে পারো? আমার তো মনে হয় না, কারণ এটি ব্যবহারে অনেক সোল পাওয়ারের প্রয়োজন হয় আর সেই সোল পাওয়ার তোমার কাছে নেই। তখন কেটাও জবাবে বলে যে সেটা দেখার বিষয় নয়, দেখার বিষয় হলো এটা যে তোমার কাছে কি এই পিয়ার্সিং ক্যাননের অ্যাটাক প্রতিরোধের জন্য তোমার কাছে কি কোনো শিল্ড রয়েছে? তখন আমরা দেখতে পাই ওয়ারিয়রটি কেটাও এর অ্যাটাক প্রতিরোধের জন্য তার সোল গাইডেন ওয়েপেনের মাধ্যমে কেটাও এর অ্যাটাকের উপর লেজার অ্যাটাক করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না, বরং কেটাও এর অ্যাটাক তার অ্যাটাকটিকে নলিফাই করে তার দিকেই যাচ্ছিল। তখনই ওয়ারিয়রটি তার ইনভিজিবল শিল্ড অন করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, বরং তার ইনভিজিবল শিল্ড ভেদ করে কেটাও এর অ্যাটাক তার উপরে গিয়ে লাগে এবং সে ইনজার্ড হয়ে যায়। আমরা দেখতে পাই কেটাও এই ম্যাচটি জিতে গিয়েছিল। আমরা দেখতে পাই ওয়াং চ্যাং তার দলের হারটা আর মেনে নিতে পারছিল না, তাই সে
অ্যারিনার দিকে আসে এবং বলে পরের ম্যাচটি আমি লড়বো। আমরা দেখতে পাই ওয়াং চ্যাং সোজা ইউহাওকে চ্যালেঞ্জ করে, কারণ সে ইউহাও এর সাথেই ফাইট করতে চাচ্ছিল। অপরদিকে ইউহাও তো এই কম্পিটিশনের যে রুলস রয়েছে তার সুবিধা নিচ্ছিল। ইউহাও বলে আমি 1 ভার্সেস 1 ফাইটে তার সাথে হার মেনে নিলাম, এবার টিম ভার্সেস টিম ফাইট হবে। অপরদিকে আমরা ইউহাও এর টিচারকে দেখতে পাই, সে বলে যে ইউহাও খুবই বুদ্ধিমান, সে জানে যে টিম ভার্সেস টিম ফাইটে সানমুন রয়্যাল একাডেমি কখনোই জিততে পারবে না, কারণ অলরেডি তাদের 3 জন সদস্য জিতে রয়েছে। অপরদিকে আমরা দেখতে পাই ইউহাও এর প্ল্যান সাকসেস হয়েছে। হং চ্যাং বলে যে আমরা এই টিম ভার্সেস টিম ফাইটে হার মেনে নিলাম, আর এর সাথে সাথেই আমরা দেখতে পাই ট্যাং সেক্ট এই ম্যাচটিও জিতে নিয়েছে। অপরদিকে আমরা দেখতে পাই ট্যাং সেক্ট উইন হওয়ার কারণে টিচার মা এবং ক্রাউন প্রিন্স এর মাথা গরম হয়ে যায়, কিন্তু মাথা গরম হলেও তাদের তো এখানে কিছুই করার নেই। এরপরে আমাদেরকে এই ম্যাচের শেষে রাতের সিন দেখানো হয়, যেখানে আন্ডারগ্রাউন্ড সোল গাইডিয়ান ওয়েপেন কম্পিটিশন হচ্ছিল। এখানেও ইউহাও এবং কেটাও খুব সহজেই লেভেল 2 কে পার করে লেভেল 3 তে চলে যায়। এখানে তারা তাদের পুরস্কার নেওয়ার সাথে সাথে তাদের ইনভেস্টিগেশনও চালু রেখেছিল, যেখানে তারা দুইজন লোককে সন্দেহ করে যাদের কার্ভিং নাইফও ভিন্ন ছিল। মিস নান তাদের সম্পর্কে আরো জানতে পারে যে তারা এখানে স্পেশালি ইনভাইটেড পারসন, হয়তোবা তাদেরকে সানমুন এম্পায়ার এখানে পাঠিয়েছে, কিন্তু তাদের উদ্দেশ্যটা কি তা এখনো ইউহাওদের কাছে অজানা। তাই সকলে মিস্টিরিয়াস এই দুই পারসনের উপরে নজর রাখতে থাকে। তো বন্ধুরা, আজকের সোলল্যান্ডের এই পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো নেক্সট এপিসোড আসার সাথে সাথে আমি এই চ্যানেলে ভিডিও বানিয়ে আপলোড করে দিব। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।